সবাইকে ওয়েলকাম করছি। আজ শেখাবো ভার্বের মুড। ভার্বের মুড, এই মুড কথাটা আমরা সবাই জানি। মুড জিনিসটা কি? মুড মানে হলো মেজাজ বা মানসিক অবস্থা। কিন্তু একটা ভার্বেরও মুড থাকে। ইংরেজি ভাষায় আমরা যে ভার্বগুলো ব্যবহার করি, আমরা যখন কথা বলি বা লিখি, কথা বলা বা লেখার সময় আমরা অনেক ভার্ব ইউজ করছি। সেই ভার্বের একটা মুড থাকে, অর্থাৎ ভার্বের একটা ধরন থাকে। সেই ধরনগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাহলে মুডের সংজ্ঞা আমি কি জানলাম না, ভার্বের ধরন। মানে বক্তার ইচ্ছে ভার্বের ধরন দেখে বোঝা যায়, অর্থাৎ ভার্বটা কি বোঝাতে চাইছে। সেটা বাস্তব কিছু বোঝাতে চাইছে, সেটা অবাস্তব কিছু বোঝাতে চাইছে, সেটা আনুমানিক কিছু বোঝাতে চাইছে, সেটা আদেশ উপদেশ অনুরোধ এরকম কিছু বোঝাতে চাইছে। যাই হোক, তো আমরা কি জানলাম? বক্তার ইচ্ছা ভার্বের মুডের ধরন দেখে বোঝা যায়। তাহলে মুড হলো ভার্বের ধরন। এবারে আসি মুডের টাইপস। মুডের টাইপসগুলো কি কি? এক নম্বর টাইপস হচ্ছে ইন্ডিকেটিভ মুড। ইন্ডিকেটিভ মুড। এই ইন্ডিকেটিভ মুড কাকে বলে? আমরা বা তোমরা অবিরত কথা বলে যাচ্ছি বা লিখছি কিছু না কিছু। তোমরা পরীক্ষার সময় কিছু লিখছো বা তোমাদের প্রয়োজনে কিছু লিখছো, বা আমিও কথা বলছি, লিখছি। এই লেখার সময়, বলার সময় আমরা যে ভার্বগুলো ইউজ করছি, সেই ভার্বের একটা কিন্তু ধরন থাকে। সেই ধরনগুলো দিয়ে যদি বাস্তব কিছুকে বোঝায়, তাহলে সেই ভার্বটাকে আমরা ইন্ডিকেটিভ মুড বলবো। মানে সেই ভার্বের ধরনটাকে আমরা কি বলবো? ইন্ডিকেটিভ মুড। তাহলে ইন্ডিকেটিভ মুডকে আমরা কি লিখছি? এখানে আমি বাংলাটা লিখে দিচ্ছি, বাস্তব ধর্মী। বাস্তব ধর্মী অর্থাৎ যে ভার্বগুলো দিয়ে বাস্তব কোনো ঘটনার ধরনকে বোঝানো হয়, সেগুলোই হলো ইন্ডিকেটিভ মুড। এক্সাম্পল লিখছি, আমি তোমাদের সবাইকে পড়াচ্ছি। এরকম একটা যদি বাক্য আমি ভাবি, আমি তোমাদের সবাইকে পড়াচ্ছি। এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, এক্ষেত্রে আমি এই যে ভার্বটা ইউজ করছি পড়াচ্ছি, এই শব্দটা দিয়ে একটা বাস্তব কথাকে আমি বোঝানোর চেষ্টা করছি। অতএব এখানে ভার্বের যে ধরন সেটা হলো ইন্ডিকেটিভ। তাহলে আমি কি লিখব? আই অ্যাম টিচিং ইউ অল। আমি তোমাদের সবাইকে পড়াচ্ছি। আবার বলছি, এখানে যে ভার্বের ধরন সেটা বাস্তবধর্মী। অতএব এই ভার্বটাকে আমি কি বলবো? ইন্ডিকেটিভ মুড। এখানে ভার্বের ধরনটা হলো ইন্ডিকেটিভ, টিচিং। নেক্সট আসছি ইম্পারেটিভ। ইম্পারেটিভ কথাটার সঙ্গে তোমরা মোরাললেস পরিচিত। ইম্পারেটিভ মানেই হচ্ছে আদেশ উপদেশ অনুরোধ। অর্থাৎ যে ক্রিয়াগুলো দিয়ে কোনো ভার্বের ধরন, আদেশ উপদেশ অনুরোধ বোঝায়, সেই ভার্বগুলোকে বা সেই ভার্বের মুডটাকে বলা হয় ইম্পারেটিভ মুড। এটাও খুব সহজ। ইম্পারেটিভ মুড নাম্বার 2 হচ্ছে ইম্পারেটিভ মুড। তাহলে ইম্পারেটিভ মুড কাকে বলে? যে ভার্বগুলো দিয়ে, অর্থাৎ যে ভার্বের ধরন দেখে আমরা বুঝতে পারি যে ভার্বগুলো দিয়ে একটা আদেশ উপদেশ অনুরোধের মেজাজ বা ধরন বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেগুলোই হলো ইম্পারেটিভ মুড। এক্ষেত্রে যে ভার্বগুলো আমরা ইউজ করি বা যে ভার্বগুলো দিয়ে ইম্পারেটিভ এই ব্যাপারটাকে বোঝাই, সেগুলোই এখানে দেখাচ্ছি। যেমন ধরো আমি বললাম যে 1 গ্লাস জল আনো। 1 গ্লাস জল আনো। এই যে আমি সেন্টেন্সটা ব্যবহার করলাম, এখানে যে ভার্বটা ইউজ করছি আনো, এই আনো শব্দটা দিয়ে কি বোঝাচ্ছি? এই ভার্বের ধরনটা কি? না, এই ভার্বের ধরনটা হলো
আদেশ হতে পারে, উপদেশ হতে পারে, অনুরোধ হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে। অতএব আনো শব্দটা এখানে ইম্পারেটিভ মুডের মধ্যে পড়ছে। ইংলিশটা ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল আনো। এই ব্রিং শব্দটা মানে ব্রিং ভার্বটার ধরনটা কি না ইম্পারেটিভ, ব্রিং ভার্বটার ধরন হলো ইম্পারেটিভ মুড। তাহলে আমরা দুটো মুড এখানে জানলাম, একটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড আর একটা হচ্ছে ইম্পারেটিভ মুড। ইন্ডিকেটিভ কাকে বলছি, যেখানে বাস্তবধর্মী ধরনটা। ইম্পারেটিভ কাকে বলছি, যেখানে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাচ্ছে, সেটাই ইম্পারেটিভ মুড। এর সবই কিন্তু ভার্বের ধরন। নেক্সট আসছি এবং লাস্ট যেটাকে বলছি সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড। এই সাবজাংটিভ মুড কথাটা অনেকের কাছে অপরিচিত হলেও হতে পারে, তোমাদের অনেকের কাছে অপরিচিত হলেও হতে পারে। এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। এক্ষেত্রে যে ভার্বগুলো আমরা ব্যবহার করব, সেই ভার্বগুলো দিয়ে আমরা কি বোঝাবো, অবাস্তব কিছু বোঝাবো। অর্থাৎ আমাদের বক্তব্যের মধ্যে যখন অবাস্তব কিছু থাকবে, সেই অবাস্তব বিষয়টা বোঝানোর জন্য যে ভার্বগুলোকে আমরা ব্যবহার করব, সেই ভার্বগুলোর মুডটাই হচ্ছে সাবজাংটিভ। এক্ষেত্রে আমি ধরো এরকম একটা এক্সাম্পল লিখলাম। কি লিখলাম, যে আমি যদি রাজা হতাম, আমি যদি রাজা হতাম, আমি যদি রাজা হতাম, তাহলে সমস্ত লোকদের সাহায্য করতাম। এক্ষেত্রে দেখো, এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, আমি যদি রাজা হতাম, এক্ষেত্রে সমস্ত লোকদের সাহায্য করতাম, এই সেন্টেন্সটা দিয়ে কিন্তু একটা অবাস্তব বা কল্পনা কিছু বোঝায়। অর্থাৎ আমি রাজা নই, তা সত্ত্বেও আমি ভাবছি এরকম একটা কথা, অর্থাৎ কল্পনা করছি। অতএব এখানে ভার্বের যে ধরন সেটা হলো সাবজাংটিভ মুড। এর ইংলিশটা আমরা জেনে নিই। ইংলিশটা কি হবে, ইফ আই ওয়ার এ কিং, if I were a king, I would help all people. তাহলে if I were a king, I would help all people। এখানে ভার্বের যে ধরন সেটা একটা অবাস্তব, কল্পনা, আনুমানিক। অতএব এটা এখানে ভার্বের ধরনটা হলো সাবজাংটিভ, বা ভার্বটা হলো সাবজাংটিভ মুডে। সো আমরা তিন ধরনের মুড জানলাম। একটা হচ্ছে ইন্ডিকেটিভ, মানে যেটা বাস্তবধর্মী, যেখানে ভার্বের ধরনটা হচ্ছে বাস্তবধর্মী। দু নম্বর হচ্ছে ইম্পারেটিভ, যেখানে ভার্বের ধরনটা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ। আর তিন নম্বর হলো সাবজাংটিভ, অর্থাৎ যেখানে ভার্বের ধরন হলো আনুমানিক বা কল্পনামূলক। এবারে আমরা সাবজাংটিভ মুডটা কোথায় ব্যবহার হবে সেই ধরনের কিছু স্ট্রাকচার দেখাচ্ছি, সেটাই শিখব। তোমরা এই স্ট্রাকচারগুলো ফলো করে সাবজাংটিভের ইউজটাও বুঝে যেতে পারবে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য এটাই যে সাবজাংটিভ মুডটাকে তোমরা ঠিক কোথায় ব্যবহার করবে সেইটা বোঝানোর জন্য আমি এখানে একটা স্ট্রাকচার লিখেছি। এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা যদি সেন্টেন্স তৈরি করো, তাহলে ঠিক এই জায়গাতে তোমরা সাবজাংটিভ টাকে ইউজ করবে। এই জায়গাটা, এই যে সেন্টেন্সটা তলায় আমি দাগ দিচ্ছি, দ্যাটের পরে যে সেন্টেন্সটা তোমরা লিখবে, এই সেন্টেন্সটা সাবজাংটিভ মুডে অবশ্যই লিখবে। এবং এক্ষেত্রে এই যে সাম ভার্বসের তলায় আমি দাগ দিয়ে দিয়েছি, এই সাম ভার্বসগুলো কি কি হয় তার একটা লিস্ট আমি এখানে কিন্তু দিয়েছি। অর্থাৎ এই নয় যে আমি যে কোনো ভার্ব এখানে বসালাম আর এখানে সাবজাংটিভ ইউজ করলাম, এটা কিন্তু নয়। এই স্ট্রাকচারটা একেবারে স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট। এই স্ট্রাকচার অনুযায়ী, অর্থাৎ সাবজেক্ট প্লাস সাম ভার্বস প্লাস দ্যাট প্লাস আবার সাবজেক্ট প্লাস বেস ভার্ব, এই যে স্ট্রাকচারটা আমি এখানে লিখে দিয়েছি, এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি তোমরা শিখে নাও। এবং
এক্ষেত্রে যে ভার্বগুলো তোমরা ব্যবহার করবে, এই যে সাম ভার্বস, এই যে ভার্বগুলো, যে ক্রিয়াগুলো তোমরা নেবে, সেই ক্রিয়াগুলোর একটা লিস্ট আমি কিন্তু এখানে দেখিয়েছি। এই ক্রিয়াগুলোর বাইরে কোনো ক্রিয়া নিয়েই কিন্তু এই সেন্টেন্সগুলো তৈরি করবে না। এবং এই ক্রিয়াগুলো নিয়ে তুমি যদি এইভাবে সেন্টেন্স তৈরি করো, তাহলে এখানে এটা সাবজাংটিভ ইউজ হবে, অর্থাৎ এখানে যে সেন্টেন্সটা তৈরি হবে সেটা হবে একটা সাবজাংটিভ। এবং সাবজাংটিভ হলেই যে ভার্বটা এখানে বসবে সেটা সবসময় বেস ভার্ব হবে, অর্থাৎ একেবারে প্রথম যে ভার্ব V1 বেস ভার্ব হবে এটা। ঠিক আছে, আমি এখানে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে বিষয়টা কি আমি ঠিক বোঝাতে চাইছি। আর এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার তোমরা এখান থেকে দেখে নাও, দেখে নিয়ে তোমরা নিজেদের মতন করে সেন্টেন্স তৈরি করবে। এখানে আমি যে ভার্বসগুলোর লিস্ট দিয়েছি সেই ভার্বসগুলো আমি একবার পড়ে দিচ্ছি। অ্যাডভাইস মানে উপদেশ দেয়া, ডিম্যান্ড মানে চাওয়া, প্রেফার মানে পছন্দ করা, রিকোয়ার মানে প্রয়োজন, আস্ক জিজ্ঞাসা করা, ইনসিস্ট জোর দেয়া, প্রপোজ প্রস্তাব দেয়া, স্টিপুলেট নির্দিষ্ট করা, কমেন্ট কমেন্ট মানে হচ্ছে আদেশ দেয়া, রেকমেন্ড মানে পরামর্শ দেয়া, সাজেস্ট প্রস্তাব দেয়া, অর্ডার ও আদেশ দেয়া, রিকোয়েস্ট অনুরোধ করা, আর্চ কোনো কিছু জোর করা। তাহলে এখানে যে ভার্বসগুলো দিলাম, এই ভার্বগুলো দিয়েই তুমি যখনই সেন্টেন্স তৈরি করবে দ্যাট ক্লসে, মানে দ্যাট ইউজ করে পরে, তখনই পরের যে সেন্টেন্সটা লিখবে সেটা সবসময় সাবজাংটিভ সেন্টেন্স হবে। এবার আমি একটা এক্সাম্পল একটা দুটো দেখাচ্ছি, যার মাধ্যমে তোমরা পরিষ্কার হয়ে যাবে যে এই সেন্টেন্সগুলো কিভাবে লিখতে হয়। তাহলে স্ট্রাকচারটা তোমরা দেখে নাও। এখানে ধরা যাক আমি বললাম, আমি বাংলা ইংলিশ দুটোই লিখে দিচ্ছি। ধরা যাক আমি এরকম লিখছি, আমি ওর আসার প্রস্তাব দিলাম। আমি ওর আসার প্রস্তাব। এই যে সেন্টেন্সটা আমি এখানে লিখেছি, এক্ষেত্রে দেখো আমি যে প্রস্তাব প্রপোজ এই ক্রিয়াটাকে কিন্তু নিয়েছি। এই যে সাম ভার্বসের নিচে যে আমি ভার্বের যে লিস্ট করে দিয়েছিলাম তার মধ্যে প্রপোজ কথাটা ছিল। প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব দেয়া। তাহলে এই ক্রিয়াটাকে আমি নিয়েছি, নিয়ে সেন্টেন্সটা তৈরি করেছি। এবার এর ইংলিশটা কি হবে? আমি ওর আসার প্রস্তাব দিলাম। তাহলে কি হবে? আই প্রপোজড that he come। এখানেই আসল মজাটা কি না, এই যে সেন্টেন্সটা আমি লিখেছি এটা কিন্তু সাবজাংটিভে লিখেছি। সাবজাংটিভ কেন না, হি মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এবং থার্ড পারসন সিঙ্গুলারের পরে সবসময় ভার্বের সঙ্গে এস বা ইএস বসে, কিন্তু এক্ষেত্রে বসবে না, যেহেতু এটা সাবজাংটিভে লিখছি। মানে অনুমান করছি, আমি এটা অবাস্তব একটা কথা বলছি, আমি এই ব্যাপারটাতে শিওর নই। আমি যে এখানে সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সটার মাধ্যমে আমি নিশ্চয়তা দিতে পারি না। আমি প্রস্তাব দিচ্ছি, ও আসবে কি আসবে না সেটা আমার জানা নেই। তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমি যখন এইভাবে লিখবো তখন অবশ্যই পরের পার্টটা সাবজাংটিভে হবে। তাই আমার ইংলিশ সেন্টেন্সটা ভালো করে খেয়াল করো, কি লিখলাম? আই প্রপোজড দ্যাট হি কাম। কখনোই হি কামস নয়, আই প্রপোজ দ্যাট হি কামস, হি কাম। এর বাংলা মানে হলো আমি ওর আসার প্রস্তাব দিলাম, এবং এই যে পার্টটা এটাকে আমরা সাবজাংটিভ বলছি। এরকম আরো উদাহরণ তোমরা দিতে পারো, যেমন স্টুডেন্টস, বাংলাটা লিখে দিই নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। ধরা যাক বললাম, ছাত্ররা চাইলো হেডমাস্টার ক্লাস নিক। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এক্ষেত্রেও দেখো চাইলো মানে ডিম্যান্ড করছে, ছাত্ররা এখানে ডিম্যান্ড করছে বা জোর দিচ্ছে, ইনসিস্ট করছে। তাহলে আমার ভার্বের লিস্টে কিন্তু ওই ধরনের ভার্ব ছিল। তাহলে সেই ভার্বটা নিয়ে আমি যখন সেন্টেন্স তৈরি করছি পরের পার্টটা অবশ্যই সাবজাংটিভ হবে। কি রকম হবে? ছাত্ররা চাইলো, তাহলে দ্য স্টুডেন্টস ডিম্যান্ডেড দ্যাট
এরপরে হেডমাস্টার ক্লাস নিক, তার মানে হেডমাস্টার টেক দি ক্লাস। এক্ষেত্রে ওই একই ধরনের বেস ভার্ব ইউজ করছি, অর্থাৎ টেক ভার্বটা ইউজ করছি। আমি এখানে ইংলিশটা লিখছি, দেখে নাও কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে লিখতে হয়। স্টুডেন্টস demanded that headmaster take class. So এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই সেন্টেন্সগুলো লেখা হচ্ছে, অর্থাৎ কোথায় সাবজাংটিভটাকে ইউজ করছি। সাবজাংটিভ মানে আমি আবার বলছি, যে ক্ষেত্রে বাক্যের মাধ্যমে আমরা অনুমান বা অবাস্তব কিছু বোঝানোর চেষ্টা করি, বা যে বাক্য দিয়ে আমরা ঘটেনি এমন কোনো ঘটনাকে বোঝাই, সেটাই হলো সাবজাংটিভ। তো এক্ষেত্রে ছাত্ররা চাইলো হেডমাস্টার ক্লাস নিক, ছাত্ররা চাইতেই পারে, এবার হেডমাস্টার ক্লাস নেবে কি নেবে না সেটা এখনো স্থির হয়নি। তার মানে এই ধরনের সেন্টেন্সগুলো দিয়ে আমরা কি বোঝাচ্ছি না, আমরা একটা অনুমান করছি, আমরা একটা চাইছি, এটা ঘটবে কি ঘটবে না এটা কিন্তু শিওর নয়। সেই কারণে এই পরের যে অংশটা, অর্থাৎ দ্যাটের পরে যে সেন্টেন্সটা লিখছি সেটা সাবজাংটিভ হয়ে যাচ্ছে, এটাই হলো এর লজিক। তাহলে স্টুডেন্ট ডিমান্ডেড দ্যাট হেডমাস্টার টেক ক্লাস, এই হেডমাস্টার টেক ক্লাস এটা হলো একটা সাবজাংটিভ সেন্টেন্স। এখানে টেক হলো বেস ভার্ব, এই ভার্বটা বেস ভার্ব হলো টেক। নিয়ম অনুযায়ী হেডমাস্টারের পরে এটা টেক্স হওয়া উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে টেক্স হবে না, কারণ এটা একটা সাবজাংটিভ সেন্টেন্স হবে। কারণ আমি এখানে যে ভার্বটা ইউজ করছি সেটা হচ্ছে এই ভার্বের মধ্যে পড়ছে, ভার্বের যে লিস্ট দেখিয়েছি ডিমান্ডেড। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এই স্ট্রাকচারকে ফলো করে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, এবং পরে অর্থাৎ দ্যাটের পরে অবশ্যই সাবজাংটিভ ইউজ করতে হবে, এবং সাবজাংটিভে যে ভার্বটা ইউজ করবে সেটা সবসময় বেস ভার্ব হবে। এবার আরো একটা স্ট্রাকচার এখানে আমি দেখাচ্ছি, যে স্ট্রাকচারের মাধ্যমে, অর্থাৎ যে সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে তোমরা সাবজাংটিভটাকে ইউজ করা শিখবে, সেই স্ট্রাকচারটা এখানে আমি লিখে দিয়েছি, ভালো করে দেখে নাও তোমরা। এই স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে, এবং এক্ষেত্রে দ্যাটের পরে যে সেন্টেন্সটা ইউজ করবে সেটা অবশ্যই সাবজাংটিভ মোডে হবে। আমাদের মানে আমার এই ভিডিওটার মুখ্য উদ্দেশ্য কিন্তু সাবজাংটিভ মুড বা ইন্ডিকেটিভ বা ইম্পারেটিভ মুডটাকে কোথায় ব্যবহার করতে হয় সেটাই জানানো। তো আমি এখানে সাবজাংটিভ মুডটা, যেটা নিয়ে সবচেয়ে বেশি গন্ডগোলটা হয়, সেটাই আমি দেখাচ্ছি, সাবজাংটিভ মুডটাকে ঠিক কোথায় কোথায় ব্যবহার করতে হয়। তো আমি প্রথমে একটা স্ট্রাকচার দেখালাম, যেটা নিশ্চয়ই শিখে নিয়েছো বা আরও ভালোভাবে বুঝে নিয়েছো। এরপরে আরেকটা স্ট্রাকচার দেখাচ্ছি, এখানে কি লিখেছি, ইট প্লাস ইজ ওয়াজ, মানে ইজও বসতে পারে ওয়াজও বসতে পারে, সেটা সেন্টেন্স তুমি যেভাবে বানাবে। প্রেজেন্ট হলে ইজ বসাবে, পাস্ট হলে ওয়াজ বসাবে, তারপরে পাস্ট পার্টিসিপল মানে যে ভার্বটা ইউজ করবে তার পাস্ট পার্টিসিপল। এক্ষেত্রে ওই ভার্বগুলো, যে ভার্বগুলো আমি সাম ভার্বসের নিচে লিস্ট করে দিয়েছি ওই ভার্বগুলো ইউজ করবে, এটাও এই একই জিনিস। এক্ষেত্রে পাস্ট পার্টিসিপল হবে সেই ভার্বগুলো, যে ভার্বগুলো আমি আগের স্ট্রাকচারে সাম ভার্বসের নিচে লিস্ট করে দিয়েছিলাম, এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে পাস্ট পার্টিসিপল অফ দোজ ভার্বস, তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট এবং বেস ভার্ব, অর্থাৎ এই জায়গাটা আমার সাবজাংটিভ হচ্ছে, ভালো করে খেয়াল করো। এবার আমি উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে। ধরে যাক আমি বললাম যে ওর আসার প্রয়োজন আছে, এরকম একটা সেন্টেন্স বললাম, মানে তোমার আসার প্রয়োজন আছে বা তুমি আসো এটা প্রয়োজন, এরকম একটা সেন্টেন্স যদি আমি বলি বা লিখি, তাহলে কিভাবে লিখবো? বি কেয়ারফুল, এখানে আমি লিখছি এটা প্রয়োজন, এটা প্রয়োজন, তুমি আসো, এটা প্রয়োজন, তুমি আসো। এটা হলো একটা সেন্টেন্স। এই যে প্রয়োজন, রিকোয়ার, এই ভার্বটা কিন্তু আমার ওই সাম ভার্বের লিস্টে আছে, এবং এই প্রয়োজন ভার্বেরই পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু এখানে বসবে। তাহলে এটা প্রয়োজন, ইট ইজ রিকোয়ার্ড, ইট ইজ রিকোয়ার্ড, ইট ইজ রিকোয়ার্ড দ্যাট, দ্যাট একদম স্ট্রাকচার অনুযায়ী আমি লিখছি, তোমরাও ঠিক এইভাবে এই ধরনের সেন্টেন্স তৈরি করবে এবং স্ট্রাকচার অনুযায়ী লিখবে। ইট ইজ রিকোয়ার্ড দ্যাট, তুমি আসো মানে ইউ কাম। তাহলে
এক্ষেত্রে আমি বারবার যেটা বলছি যে দ্যাটের পরে যে সেন্টেন্সটা লিখবো, যে ভার্বটা, সেটাই কিন্তু সাবজাংটিভ মুডে লিখবো, এবং সেইটাই এখানে লেখা হয়েছে। অর্থাৎ সাবজাংটিভ মুডটাকে কিভাবে ইউজ করতে হয়, সাবজাংটিভ সেন্টেন্স কিভাবে ইউজ করতে হয়, লিখতে হয়, সেটাই কিন্তু এই ভিডিও থেকে তোমরা কিন্তু শিখছো। এটা একটা নতুন অ্যাসপেক্ট তোমাদের কাছে। সো এটা প্রয়োজন তুমি আসো, ইট ইজ রিকোয়ার্ড দ্যাট ইউ কাম। এরকম অনেক সেন্টেন্স তুমি তৈরি করতে পারো। আমি যে ভার্বের লিস্টগুলো দিয়েছি সেই ভার্বসগুলোকে নিয়ে, ধরো আরেকটা সেন্টেন্স আমি বললাম, এটাকে যদি আমি পাস্টে করতাম তাহলে ইট ওয়াজ রিকোয়ার্ড হতো। এই ইজটা তখন ওয়াজ হয়ে যেত, মানে এটা প্রয়োজন ছিল তুমি আসো। এটা এরকম যদি হয়, বা তোমার আসার প্রয়োজন ছিল, এরকমই যদি হয়, তাহলে ইট ওয়াজ রিকোয়ার্ড দ্যাট ইউ কাম। তো এইভাবে আমরা এই স্ট্রাকচারকে ফলো করে আমরা সেন্টেন্স তৈরি করবো, এবং বারবার বলছি এই ক্ষেত্রে এই জায়গাটা সাবজাংটিভ হয়। আরেকটা সেন্টেন্স আমি দেখাই। ধরে যাক বললাম যে ছাত্ররা কি বলবো, জোর দিয়েছিল, ছাত্ররা জোর দিয়েছিল। এখানে আরেকটা সেন্টেন্স বসাতে হবে। কি বসাবো? স্কুল খুলুক। এই একটা সেন্টেন্স আমি লিখলাম। ছাত্ররা জোর দিয়েছিল, স্কুল খুলুক। এই যে সেন্টেন্সটা, এক্ষেত্রে একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে, তোমরা যখনই এই ধরনের সেন্টেন্স লিখবে একটা জিনিস কিন্তু তোমরা মাথায় রাখবে, যে এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু এক ধরনের আনুমানিক সম্ভাবনাময় সেন্টেন্স। মানে এই ধরনের ঘটনা ঘটেনি, তোমরা বলছো বা ভাবছো বা চেয়েছো। তো এই জন্যই কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে সাবজাংটিভটা হচ্ছে। সাবজাংটিভ হওয়ার কারণটাই হচ্ছে ওইটা। মানে সাবজাংটিভ মানে আমরা কি জানি, অবাস্তব, অনুমান, এরকম কিছু জিনিস বা এরকম কোনো ধারণা। তো যে ধারণা বা যে অবাস্তব বিষয় নিয়ে তুমি সেন্টেন্সটাকে তৈরি করছো, সেইখানে তোমার সাবজাংটিভ ইউজ করতেই হবে। তো এক্ষেত্রে ছাত্ররা জোর দিয়েছিল স্কুল খুলুক, এটা তাদের একটা ভাবনা থেকে। তাহলে কি সেন্টেন্সটা আসবে? স্টুডেন্টস ইনসিস্টেড, সরি আমি এই স্ট্রাকচার অনুযায়ী করতে চাইছি, তাহলে আমি ইট দিয়ে বলি। ইট ওয়াজ ইনসিস্টেড দ্যাট স্কুল ওপেন। এক্ষেত্রে দেখো ওপেনটা বেস ভার্ব হিসেবে আছে, কামটাও বেস ভার্ব হিসেবে আছে। অতএব আমি এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সেন্টেন্স তৈরি করলাম, এবং এখানে যেটাকে ইউজ করছি এটা সাবজাংটিভ। ছাত্ররা জোর দিয়েছিল, ইট ওয়াজ ইনসিস্টেড বাই দ্য স্টুডেন্টস, এখানে বাই দ্য স্টুডেন্টসটা লিখলাম না, দ্যাট স্কুল ওপেন। তাহলে তোমরা এই ভিডিও থেকে মুড জানলে, মুড কাকে বলে, মুডের প্রকারভেদ জানলে, ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ, সাবজাংটিভ মুড, 3 ধরনের মুড জানলে, এবং বিশেষ স্ট্রাকচার তোমরা জানলে, যে স্ট্রাকচারটা তোমাদের কাছে এতদিন হয়তো অপরিচিত ছিল, যে সাবজাংটিভ জিনিসটা কি, এবং সাবজাংটিভ সেন্টেন্সগুলো কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়। তার জন্য আমি 2 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি। সেই 2 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখে আশা করি তোমরা এরপর থেকে সাবজাংটিভ সেন্টেন্স লিখতে পারবে বা বলতে পারবে।